টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম যে বাংলাদেশে কি হচ্ছে হবে। তখন অনেক ক্ষেত্রে অনেকের হয়তো বক্তব্য বা তাদের মনে কি চলছে পরিচিত জনের আমরা জেনেছি, কিন্তু সরাসরি সামনাসামনি কথা বলার সাহস সবার থাকে না। আপনি কিন্তু নিজস্ব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আহ, একদম সঠিক কথাটা তখনও বক্তব্য রূপে পেশ করে গেছেন, থামেননি। হ্যাঁ, এই সাহস বা শক্তিটা কোথাও কি কবিতা দিয়েছিল, না এটা কি মানুষ, পারভেজ চৌধুরী এই যে নিজে বক্তব্যটাকে সরাসরি বলার এই জোরটা কোথায় পেয়েছিলেন সেই সময়? বাংলাদেশে যখন আহ, আহ, এই ঘটনাটা ঘটলো 5ই আগস্টের আগেও, অনেক আগে থেকে, কয়েক মাস আগে থেকে, যখন এই যে তথাকথিত আন্দোলন যেটা, সেটাকে তো আমি কখনোই আন্দোলন বলিনি, আমি বলেছি সেটা প্রতারণা, বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা। সেটা যে একটা প্রতারণা, আমাদের জনগণ যে প্রতারিত হচ্ছে, সেটা আমি আহ, যখন থেকে এই সমস্যাটা তৈরি হয়েছে তখন থেকেই আমি বলে আসছি। হুম। যারা আমার সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স আছে, সবাইকেই আমি বলেছি যে আমরা প্রতারিত হতে যাচ্ছি। আমার অনেক বন্ধুরা আছে যারা ভীত হয়ে তাদের নিজেদেরকে গুটিয়ে নিয়েছে, কিন্তু আহ, আমার বাবা, তিনি 71 সালে সশস্ত্র মুক্তিযুদ্ধে জড়িত ছিলেন। আচ্ছা। আমার মা, তিনি নিজেও মুক্তিযোদ্ধা। আমার মা ওদের জন্য ওষুধ পাঠাতেন, আমার মা ওদের জন্য ভাত রান্না করে পাঠাতেন, খাবার পাঠাতেন, মানে আশ্রয় এবং আশ্রয় শুশ্রূষা। এবং শুশ্রূষা, খাবার সবকিছু দিতেন। এমনকি আমার বাবা যুদ্ধক্ষেত্র থেকে ফেরার সময়, তিনি তো গেরিলা যোদ্ধা ছিলেন, বিভিন্ন জায়গায় উনি আহ, মাঠে ঘাটে, ডোবায় থেকে আহ, আহ, সেই পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করেছেন। তো ফেরার পথে প্রচুর অস্ত্র নিয়ে আসতেন। আমার মা যেটা করতেন কি, সেই অস্ত্রগুলি আহ, পলিথিনে মুড়িয়ে যে খাবার পাঠানো হচ্ছে, খাবার তো ওই মাঠে যারা কৃষক যারা কাজ করে আমাদের প্রতিনিয়ত, ওদের জন্য পাঠানো হয়। তো কাজেই একটু লুকানো একটা ব্যাপার ছিল। ওটা উনি খাবারের নিচে করে সেই অস্ত্রগুলি বিভিন্ন ধরনের পাঠিয়ে দিতেন। তো আমার মায়ের তখন কত বয়স ছিল, খুব অল্প বয়স মায়ের। সেই বয়সে মা এই ধরনের রিস্ক কাজগুলি করেছেন, যেখানে আমার রক্তের সাথে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধ, সেটা প্রতারিত হতে যাচ্ছে। ওই জায়গায় আসলে আমি কখনো আমার জীবনের মায়া করি নাই। আমাকে আহ, আহ, গ্রেফতার করা হবে, আমাকে জেলে পোরা হবে, সেটা আমি কখনো চিন্তা করিনি। আজকে ঘরে বাইরের বই ঘরে, বই ঘরে আজকে কবিতার ক্যানভাস। কবিতা নিয়ে বলা যেতে পারে নানা বর্ণের শব্দে একটা ছবি আঁকার চেষ্টা, কখনো শিল্পীর সাথে বা শিল্পীর শিল্প জীবনের সাথে একটা যাত্রাই বলবো। আর সেই যাত্রাটা বলা যেতে পারে আজকে থেকে আমরা শুরু করছি। কবিতা মানে আপামর বাঙালির একটা আবেগ, আর এই আবেগ একসাথে হাত ধরাধরি করে চলে দুই বাংলার মানুষের সাথে। যাত্রার প্রথমেই আমরা ওপার বাংলার এমন একজন মানুষকে পেয়েছি যিনি নিজের জীবনের সাথে কবিতাকে অনেকাংশেই সমার্থক করে তুলেছেন। বেশি কথায় না গিয়ে আমরা তার সাথে আলাপ করিয়ে দেব আপনাদের। পারভেজ চৌধুরী, পারভেজ দা, স্বাগত আপনাকে। কেমন লাগছে এসে এখানে? আমি তো এই কক্ষে আগেও এসেছি, হুম। তবে আজকে একটু ভিন্ন রকম লাগছে। কারণ এর আগের বার যখন এসেছিলাম, এখানে চেয়ার টেবিল ছিল, আবাস করার মতো আবাসস্থল ব্যবস্থা ছিল, ছিল। এখন বই ঘর হয়েছে। এখন অনেক বই দেখতে পাচ্ছি। তো আহ, যেটা ভালো লাগছে সেটা হচ্ছে কি যে, এতগুলি বইয়ের মধ্যে তো থাকতে সবসময়ই ভালো লাগে, এবং বিভিন্ন ধরনের বই দেখতে পাচ্ছি।
সেটা আরো ভালো লাগার একটা বিষয়। এবং আপনার সাথে দেখা বেশ কয়েক বছর পরে সেটা আরো বেশি বেশ ভালো অনেকদিন লাগার পর। বিষয়। মানে অনেকগুলি ভালো লাগা একত্রিত হয়ে আমার কি যে ভালো লাগছে সেটা এই মুহূর্তে প্রকাশ করার মতো কোনো জুৎসই শব্দ আমি খুঁজে পাচ্ছি না। আজকে অতিথি আপনি কবিতার ক্যানভাসে। আপনি বলে যেটা মনে হচ্ছে যে একটা সময় ছিল যে ওপার বাংলা এপার বাংলা একমাত্র কবিতাকে সেতু করে মিলেমিশে গেছিল। একদম ঠিক। বর্তমানে সেই পরিস্থিতিটা একটু ভিন্ন হয়েছে। হুম। তো আপনার নিজস্ব অভিজ্ঞতা বা ওই দেশে যেহেতু সবকিছুই আপনি তার পারিপার্শ্ব সম্পর্কে অবগত, আপনার কি মনে হয় সেই জায়গাটা আমরা আবার ফিরে পাবো? আমি গতকালকেও অন্য একটা মিডিয়াতে একটা কথা বলছিলাম যে পুরো পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে মাত্র ৩ থেকে ৪% মানুষ রাজনীতি করে এবং বাকি সমস্ত জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে। কিন্তু সেই নিয়ন্ত্রণটা কি নিয়ন্ত্রণ? মানুষের মনকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। হয়তো কিছু সামান্য অংশ নিয়ন্ত্রণ করে। আহ, দু দেশের মধ্যেকার রাজনৈতিক পরিস্থিতি কি আজকে এই কবিতার অনুষ্ঠানে ওপার বাংলা থেকে পারভেজ চৌধুরীর আশা ঠেকাতে পেরেছে? অথবা সুস্মিতা দিদি কি ঠেকাতে পেরেছে পারভেজ চৌধুরীকে এই জায়গায় আমন্ত্রণ জানাতে? পারেনি তো, তাই না? পারে না। কখনো এপার বাংলার হাওয়া ওপারে যাওয়া কেউ ঠেকাতে পারে না, এপার বাংলার পাখি ওপারে যাওয়া ঠেকাতে পারে না, তেমন কবিতাও ঠেকানো যায় না। হয়তো সাময়িকভাবে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, সেটা বিভিন্ন সময়ে তৈরি হয়েছে, বিভিন্ন সময়ে তৈরি হবে, থাকবে, আবার থাকবে না, কেটে যাবে। কিন্তু আমরা যারা কবিতা নিয়ে কাজ করি, আবৃত্তি নিয়ে কাজ করি, আমাদের মধ্যেকার সম্পর্ক, কবিতার বিনিময়, আবৃত্তির বিনিময়, ভালোবাসার আদান প্রদান, সেটা থাকবে, সেটা কখনো কমবে না, বরং বাড়বে। মানে যে সাবলীল একটা জায়গা তৈরি হয়েছিল, আমি সেই হুম, জায়গাটার হুম, কথা বলছি। কোথাও তো একটা, মানে আমিও নিজে কবিতার হাত ধরেই বাংলাদেশ গেছি হুম, এবং আমারও পিতৃপুরুষের দেশ হ্যাঁ, বাংলাদেশি, মানে আমি শিকড় যদি বলি। এবং আমাদের কবিরা যারা বাংলা কবিতাকে সমৃদ্ধ করেছে সেখানে কোনো ভেদ তো নেই। নেই, নেই। আমরা দুই বাংলার মানুষই, দুই হুম, হুম, বাংলার কবিদের লেখা বা সাহিত্যিকদের লেখা পড়ে সমৃদ্ধ হই প্রতিনিয়ত। এবং গঙ্গার বুকে ঢেউ যদি লাগে পদ্মায় লাগে দোলা, পদ্মায় লাগে না। এইভাবেই যে আপনি যে হাওয়ার কথাটা বললেন, মেলামেশাটা তবু কোথাও আমাদের ব্যথিত করে যে হুম। কোথাও একটা কাঁটাতারটাকে আমরা মানিনি, বিশেষ করে সংস্কৃতি মনস্ক মানুষরা মানেন না। তো কোথাও মনে হয় যে যে জায়গাটা ছিল আবার ফিরে আসতে কতদিন লাগবে, এটা কোথাও একটা ব্যথা দেয় হয়তো হ্যাঁ, সূক্ষ্ম সেটা হলেও। এই যে আমি প্রতি বছর ৪ থেকে ৫ বার বাংলার এই প্রান্তে আসতাম। হুম আমি কখনো এপার বাংলা, ওপার বাংলা সেটা বলিনি। হুম হুম দুটোই হুম। বাংলা, অপার বাংলা। কিন্তু অপার বাংলার বাংলা। এই প্রান্তে আমি যে আসতাম সেটা আমি এবার এলাম ৩ বছর এই যে পরে। প্রথমে যেটা বললেন যে আপনার হ্যাঁ, সাথে অনেকদিন পরে দেখা অনেকদিন হলো, মানে পরে কারণটা দেখা। কোথাও তো সেই, এই, মানে সেই। আমাদের যাদের দ্বারা নিয়ন্ত্রিত হতে হয় হতে কারণটা হয়, সেটাই। সেটাই। আপনার কবিতার জার্নিটা একটু শুনবো আমরা, মানে আমাদের শ্রোতারা শুনবেন আপনার মুখ থেকে। সেটা তো আসলে একটা সেটা দীর্ঘ একটা জার্নি। সেটা আসলে মানুষের জীবন তো খুব ক্ষুদ্র এবং মানুষের জীবনটাও কবিতার মতোই। তো সেই ক্ষুদ্র জীবনে আমার আ কবিতার সাথে আমার যাত্রা শুরু হয়েছে একদম আমি যখন মায়ের কোলে অথবা আমার দাদির কোলে ছিলাম তখন থেকেই। আমার মনে হয় এমন কোনো বাঙালি নেই যে তার গুরুজনদের কাছ থেকে কানে, কানে "আয়, আয় চাঁদ মামা টিপ দিয়ে যা" এই গানটা একদমই। শোনেনি অথবা এই কবিতাটা শোনেনি। তার মানে কি একজন বাঙালির জীবন আ যাত্রার সাথে কবিতা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একটা শিশু মা-বাবা অথবা দাদা-দিদি, ভাই-বোন বলার সময়টুকুতেই সে "আয়, আয় চাঁদ মামা টিপ দিয়ে যা" ওটাও বলে। তো কাজেই
এই যে কবিতার সাথে আমার যাত্রা তখন থেকেই শুরু। আহ, আমিও ঠিক একইভাবে মায়ের কোলে আয় আয় চাঁদ মামা শুনেছি, তবে আমি আরেকটু বেশি শুনেছি কি, যে আমার যিনি দাদি আছেন, আমার আহ, ঠাকুমা, হুম। আহ, তিনি খুব বিদুষী নারী ছিলেন। আহ, যখন বাংলাদেশের চট্টগ্রামের অঞ্চলে আহ, মহিলাদের, নারীদের বাড়ির বাইরে বেরোনোটা বারণ ছিল, তখন তিনি প্রথম মুসলিম রমণী যিনি এন্ট্রান্স পাশ করেছিলেন। আচ্ছা। ভীষণ বিদুষী নারী। তার কণ্ঠে আমি নজরুলের কবিতা শুনেছি, রবীন্দ্রনাথের কবিতা শুনেছি, শেলি, কিটস, ওয়ার্ডসওয়ার্থ, ওদের কবিতা শুনেছি। তো সেই জন্যেই আমার বেড়ে ওঠার সাথে সাথে আমার আহ, কবিতাও আমার মননের মধ্যে বেড়ে উঠেছে। তো স্বাভাবিকভাবেই আমার অন্যান্য সহোদর যারা কবিতা হয়তো সেভাবে কবিতা যাপন করে না, আমার কবিতা যাপনটা খুব নিবিড়ভাবে হয়েছে। কারণ আমি এমন একজন নারীর কোলে বেড়ে উঠেছি যিনি আমাকে আহ, সেই শৈশবে আমার মুখ দিয়ে কথা ফোটার সময় কান দিয়ে কবিতা শুনিয়েছেন। মানে আপনার অজান্তে এটা শুরু হয়ে গেছিল। অজান্তে শুরু হয়ে গেছে, একদম ঠিকই বলেছেন। তো সেই যাত্রাটা এখনো আছে, চলমান আছে। আহ, আমৃত্যু থাকবে হয়তো। যতদিন চিন্তা করার ক্ষমতা থাকবে ততদিন নিশ্চয়ই। কবিতা থাকবে সাথে। তো একটা কবিতা শুনি এবারে। আচ্ছা, এটি নির্মলেন্দু গুণের কবিতা। কবিতাটির নাম কাল যে আসিবে। আর কিছু নয়, রাজ্য চাই না, চাই না তিলক, চাই না তালুক, চাই শুধু মন, মানুষে মিলুক কবিতা আমার। সেই বিশ্বাসে যারা কাছে আসে, তাহাদের নিয়ে একা পথ চলি, আর মাঝে মাঝে অপমানিতের হয়ে কথা বলি। বাঁশি যে বাজায় সে তো কঙ্কাল, প্রাণের ভিতরে আপনি সে গায়, আপনার মাঝে নিজেকে সাজায়, শোনাতে চায় না। তবু যারা শোনে, চারপাশে যারা শ্রম ঘামে বুনে পৃথিবী সাজায়, তাদের পারি না উপেক্ষা করে পায়ে দোলে পিষে নির্মল বিষে নিমগ্ন হতে। এই গ্রন্থটি লেখা হয়ে যাক, গান শুনে যারা তারা কিছু পাক, আমার জন্যে অশেষ না থাক, রেশটা তো রবে, তাই দিয়ে হবে তোমার অর্ঘ্য, তোমার উত্তরীয়। ঘৃণা করে যারা তারা পিছু যায়, ভালোবাসে যারা তারা কিছু পায়, এই স্বাভাবিক। আমি তবু ঠিক কুলো কলরব যে নদী হারায়, তার স্তব গানে হই না মুখর, খর বৈশাখে আমি আনি ঝড়। আমি ভালোবাসি সাহসের স্বর, প্রতিঘাতময় মুখর জীবন, সোনামুখী সোচে শিল্প শিবন। আর কিছু নয়, আমার গগন চুম্বী বাসনা মেলিয়াছে ডানা, গানের ভিতরে তার ভাষা চাই। আশা দিয়ে রোজ যে মুখ সাজাই, তার কাছে পাই যেটুকু শ্রান্তি, ক্রুরকাল এসে তার সে ভ্রান্তি ধুয়ে মুছে দেয়, চিহ্ন রাখে না। এই ভেবে কত প্রেম ফেলে দেই, আপন ভাবিয়া বুকে টেনে নেই অপরের ব্যথা। কত ব্যর্থতা পায়ে তুলে চলি সম্মুখের ডাকে, গতি চঞ্চল জীবনের বাঁকে, তবু বহু ভুল থেকে যায় জানি। সতর্ক চিতে যত জ্যোতি টানি, মানুষের লাগি যত গীত ভানি, কাল যে আসিবে মুখখানি তার, যতই দেখিব ভালোবাসিবার বাসনা জাগিবে চিতে, আসিবে না জানি, কাল চিরকালে ধরা দিতে। আগামীকালের সুতনো শিখাটি পোড়াবে আমার শ্রেষ্ঠ লেখাটি। তবু কথা লিখি, তবু গান গাই, প্রাণীর ভিতরে যে মানুষ চাই, তার কিছু পাই গূঢ় চেতনায়, অন্ধ প্রাণের বন্ধ বন্দি কূপে কিছু রেখে যায় ব্যর্থ শিল্প রূপে।
কিছু রেখে যায় ব্যর্থ শিল্পরূপে। অসাধারণ। কবিতা যে জীবনের কথা বলে এরকম ভাবে বারবার বিভিন্ন লেখার মধ্যে কোথাও একটা আমাদের বেঁচে থাকাটাকে জারিত করে। এবং কবিতা যখন পড়ি তখন আসলে মনে হয় যে আহ, এক ধরনের অক্সিজেন একদম। শরীরের মধ্যে প্রবেশ করে। সেটা চিন্তায় নয়, সেটা বায়োলজিক্যালি প্রবেশ করে। আহ, হয়তো খুব দমবন্ধ অবস্থার মধ্যে আছি, তখন কবিতা ভালোবাসার পরশ বুলিয়ে দিয়ে যায়, এক ধরনের প্রশান্তির পরশ বুলিয়ে দিয়ে যায় আমার। আপনার কথা প্রসঙ্গে মনে পড়ছে যখন খুব ছোট ছিলাম, হুম, হুম, এই 26শে জানুয়ারি 15ই আগস্ট আসলে বড়রা তো কোথাও ছোটদের মধ্যে জিনিসগুলো রোপণ করেন। হুম, 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 তখন জানতাম আমাদের দেশ স্বাধীন হয়েছিল, মানে হ্যাঁ, খুব বেশি জানার তো তখন বয়স হয়নি, হ্যাঁ, অবকাশও হয়নি। কিন্তু দেশাত্মবোধক গান, বন্দে মাতরম ধ্বনি, এগুলো আপনা আপনি কেমন যেন কাঁটা দিত, কাঁটা দিত, শিহরণ হ্যাঁ, শিহরণ হতো। জাগে। মানে সেই কবিতার ক্ষেত্রেও তাই, যে পংক্তিগুলো গেঁথে যায় মনে, হুম, 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 কোথাও একটা মানে জীবন বোধকে একটা অন্যরকম ভাবনার জায়গায় নিয়ে যায়। হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক। আর কবিতারও সত্যি কোনো কাঁটাতার নেই, তার জন্যই আমরা কবিতার সাথে মিলতে পারি দুই বাংলার মানুষ। যেরকম ওপার বাংলার কবিদের আমরা আপন করে নিই, ওপার বাংলার মানুষ এপার বাংলার কবিদের বা সাহিত্যিকদের লেখা নিজের মনে করে পড়েন। পড়ার সময় তো আমাদের কখনো কোথাও মনে হয় না এটা কার লেখা, লেখার শব্দ তার পংক্তি আমাদের কোথাও একটা টানে, এক হ্যাঁ, একজনকে এক এক লেখা এক এক ভাবে টানে। সেই। আমি একটা কথা বারবার বলি যে রাজনীতির বিষয়টা বাদ রেখে একদম। বিশ্বের যত বাংলা ভাষাভাষী আছে সবারই একটা দেশ আছে, সেটা বাংলাদেশ। বাংলাদেশ তো সেটা বাংলা আহ, ভাষা সেটা বলার দেশ। বাংলা ভাষার মাধ্যমে বাংলা ভাষাকে উপজীব্য করে যে দেশটা তৈরি হয়েছে সেটা বাংলাদেশ। তো যেখানে বাংলা আছে সেখানে কবিতা আছে, গান আছে, ভাটিয়ালি আছে, বাউল আছে, জারি সারি আছে। তো সেই বাংলার মাঠে ঘাটে পথে প্রান্তরে ক্ষেতে খামারে কবিতা উড়ে বেড়ায়, কবিতা ঘুরে বেড়ায়। একজন কৃষক, সে চাষ দিতে দিতে নিড়ানি দিতে দিতে কবিতা বলে। তো তার সন্তানকে কবিতা শোনায়, তার শিশুকে কবিতা শোনায়, তার কন্যাকে কবিতা শোনায়। তার কন্যা যখন বিয়ের পরে আহ, তার স্বামীর বাড়ি যাচ্ছে, শ্বশুর বাড়িতে যাচ্ছে, তখনও তাকে কবিতার মাধ্যমে বিদায় দিচ্ছে। তার গৃহে যখন পুত্রবধূ আনছে হুম। অথবা সে নিজে বিয়ে করছে, সেটাও কবিতার মাধ্যমেই আসছে। বা বিয়ের সময় এটা আমাদের দেশে আছে নাপিতের যে ছড়া। নাপিতের যে হ্যাঁ, ছড়া, তো এরকম অনেক রিচুয়ালের সাথে কবিতা জড়িত। কবিতা জড়িত আছে। তো আমার মনে হয় খুব কম ভাষাভাষী অঞ্চলে আছে যেখানে আমাদের দৈনন্দিন জীবনাচারের সাথে কবিতা জড়িত আছে। তো এটা আমরা সৌভাগ্যবান মনে করি যে আমরা এমন একটা ভাষাভাষী অঞ্চলে আমাদের আহ, নিত্য দিনকার চলাফেরা, যেটা বাংলা ভাষা, যে অঞ্চলে বাংলা ভাষায় কথা বলে। সম্প্রতি বাংলা ভাষা মানে বিশ্বের সবচেয়ে মিষ্টি ভাষা এরকম একটা আখ্যানে আখ্যায়িত হয়েছে। বাংলাদেশের কথা বিশেষভাবে বলি, সেখানে এক একটা অঞ্চল ভেদে বাংলাটা বদলে বদলে যায় হ্যাঁ, হ্যাঁ, এবং প্রত্যেকটা ওই রিজিওনাল ল্যাঙ্গুয়েজের একটা নিজস্ব রূপ আছে। হ্যাঁ। যেরকম আমার মনে আছে নিজের একটা লেখা চট্টগ্রামের উপর, আমি আপনাকে ফোন করে জেনেছিলাম যে চাটগে ভাষায় ওই লাইনটা কি হবে, এবং সেটা আপনি বলার পর আমি রীতিমতো প্র্যাকটিস করতে হয়েছিল এবং এটা একেবারে মনে হচ্ছিল না যেটা বাংলা ভাষা, মানে আহত নিহত একটা রূপ। সেই। তো এইভাবে মানে আমি একটু জানতে চাইবো যে বাংলাদেশে আলাদা আলাদা জনারে এরকম ভাবে আম, বাংলা ভাষার অন্য রূপের চর্চাগুলো কিরকম হয়, সেটা কবিতায় বা সাহিত্যে, শুধু কবিতায় তো না, এমনি গদ্যে বা মানুষের কথা বলা সবকিছুর মধ্যে, আচ্ছা, নাটকেও থাকে। আমি কি একটা চাটগাঁয়া ভাষায় কবিতা আবৃত্তি করে শোনাই? একদমই করতে পারেন না, কত আমরা কতটা বুঝতে পারবো কিন্তু জানি না। আচ্ছা, আমি এটা এই জন্য বলছি
মানে যে যেমনটা জেন্ডিল্লা, এটা আমার খুব মনে আছে যে তো ব্যাপার হচ্ছে কি যে আহ, প্রতি সবাই বলে 12 কিলোমিটার পর পর ভাষার হুম, একটু পরিবর্তন পরিবর্তন হয়। হয়। তো সেটা আহ, বাংলাদেশের টেকনাফ অঞ্চল থেকে শুরু হয়ে আহ, কক্সবাজার পর্যন্ত আস্তে আস্তে সেটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষাটার কিছুটা পরিবর্তন হলো। সেটা চট্টগ্রাম থেকে আহ, কক্সবাজার থেকে চকরিয়া পর্যন্ত আস্তে আস্তে আরেকটু পরিবর্তন হলো। এরপরে চকরিয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত আসতে আরেকটু পরিবর্তন হলো। সেটা আবার চট্টগ্রামের আঞ্চলিক ভাষা। সেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষাটা যখন চট্টগ্রাম পেরিয়ে সীতাকুণ্ড পর্যন্ত গেল, তখন আমরা বলছি এটা 35-65 হয়ে গেল। দ্যাট ইজ সেটা নোয়াখালীর আঞ্চলিক ভাষার সাথে চট্টগ্রামের আঞ্চলিক নোয়াখালীর ভাষার ভাষাও খুব একটা সাংঘাতিক। মিল হয়ে গিয়ে এখানে 35% চট্টগ্রামের ভাষা রইল, আর 65 ভাগ নোয়াখালীর ভাষা মিশে গেল। এরপরে এটা সীতাকুণ্ড নতুন পার একটা। হয়ে গিয়ে পুরোপুরি নোয়াখালীর ভাষা, তারপরে কুমিল্লা। মানে আপনি সেই যাত্রা পথে যেতে 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 প্রতিটা একটা পর্যায়ে গিয়ে গিয়ে ভাষাটা পরিবর্তিত হচ্ছে। তো এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা, প্রতিটা অঞ্চলে প্রতিটা আঞ্চলিক ভাষায় কবিতা রচনা হয়েছে, সেটা নাটকও রচনা হয়েছে। হুম। হয়তো উপন্যাস সেভাবে রচিত হয়নি, কিন্তু কবিতা এবং নাটক রচিত হয়েছে। বাংলাদেশের যতগুলি আঞ্চলিক ভাষা আছে ততগুলি ভাষায় কবিতা আছে, ততগুলি ভাষায় নাটক আছে। তাহলে আমরা একটু শুনি চট্টগ্রামের অল্প একটু। আচ্ছা, এটা এটা আমি বলি যে ফেট ফুরের দে, দ্যাট ইজ পরাণ কাঁদছে। মানে চট্টগ্রামে সবকিছু ওই একটু ভোজন রসিক চট্টগ্রামের মানুষজন। তো ওদের সবকিছু যায় পেটের ভিতর দিয়ে। তো যার মন কাঁদছে, ও যে তোমার জন্য আমার পেট কাঁদছে, তো তোমার জন্য মন পুড়ছে, তার মানে তোমার জন্য পেট পুড়ছে আমার। তো ওটা হচ্ছে ফেট ফুরের দে। তার প্রেমিকার জন্য তার মন কাঁদছে, এবং চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ওরা যে ঘোরাফেরাটা করত তার হুম। একটা বর্ণনা আছে। এসব অঞ্চলে যখন আমি যাই, তখন তোমার জন্য আমার ফেট ফুরে, দ্যাট ইজ তোমার জন্য আমার মন কাঁদে। ফেট ফুরে দে, ফেট ফুরে দে, ফেট ফুরে দে, ফেট ফুরে দে, ফেট ফুরে দে থাইতন ফারির বুকর ভিতর দর ফরার সাটগা সর সুন্দরী তুই আরে ফেলাই ওই খার হথা দিলি আরা জীবন আর ফুয়ারে থাকিবি সাম্বা ফুলের মালা গাঁথি গলাত বাঁধি রাখিবি। পেট ফুরে দে, পেট ফুরে দে, পেট ফুরে দে। এটা দীর্ঘ কবিতা, একটু 2 লাইন শোনালাম আর কি। মানে আক্ষরিক ভাবে না বুঝলেও এর বক্তব্যটা কিন্তু বোঝা গেছে। বক্তব্যটা বোঝা এখানেই গেছে। বোধহয় ভাষা কোথাও বাধা হয় না আর কি। এবং ভাষাগুলি এত মিষ্টি যে মানে বলতে ভালো লাগে, শুনতে আরো ভালো লাগে। হ্যাঁ, মানে এই যে আর এর যে চলন, একটা নিজস্ব একটা গতিময়তা আছে, হ্যাঁ সেটা হ্যাঁ, একটা কোথাও মানে শ্রোতার কানকে বা মনকে টানে আর কি। প্রফুল্ল করে। আর একটা কবিতায় যাই তাহলে। আচ্ছা, আহ, আপনি বলেছিলেন যে বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতিটা, আহ, আমরা তো আহ, মানে ওটা বিস্তারিত বললে হয়তো একটু সমস্যা হবে। বেশ একটু চাপের মধ্যে, দম বন্ধকর অবস্থার মধ্যে ছিলাম। সেটা শুধু বাংলাদেশে নয়, যেসব দেশে যেসব অঞ্চলে সামরিক শাসন চলে, প্রত্যেক অঞ্চলেই মানুষের স্বাধীনতাটা ব্যাহত হয়। প্রতিটা মানুষের গতিবিধি, প্রকৃতি, কোথায় যাচ্ছে না যাচ্ছে, সমস্ত কিছু নখদর্পণে থাকে। তো অনেকগুলি চোখ বলছে, মানে অনেকগুলি চোখ আহ, সেই দেশের নাগরিককে অবলোকন করতে থাকে। তো তেমনি একটি কবিতা সৈয়দ শামসুল হক সেটি রচনা করেছেন তৃতীয় বিশ্বের একটি দেশে। তো কবিতাটির একটা সৌন্দর্য হচ্ছে মাত্র কয়েকটি শব্দ আছে, সেই আচ্ছা। শব্দ দিয়ে একটা বিশাল একটা প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। অসংখ্য চোখ, অসংখ্য চোখ, অসংখ্য চোখ, কি দেখছে, কাকে দেখছে, কেন দেখছে অসংখ্য চোখ, অসংখ্য চোখ, অসংখ্য চোখ,
অসংখ্য চোখ, অসংখ্য চোখ, তীব্র চোখ, তীক্ষ্ণ চোখ, অসংখ্য চোখ, হলুদ চোখ, সবুজ চোখ, অসংখ্য চোখ। কি দেখছে, কাকে দেখছে, কেন দেখছে অসংখ্য চোখ? উর্দি চোখ, পেতল চোখ, ডান দিকে চোখ, বাম দিকে চোখ, সম্মুখেও চোখ, পিছনেও চোখ, স্থির চোখ। আমাকে দেখছে, তোমাকে দেখছে, দেখছে দেখছে, অসংখ্য চোখ, উর্দি চোখ, পেতল চোখ, ওই তো দেখছে। অসংখ্য চোখ, অন্ধকারে, অন্ধকারে জ্বলছে চোখ। ফলার মাথায় একটি চোখ, নলের ডগায় একটি চোখ, অসংখ্য চোখ, অসংখ্য চোখ, সবুজ চোখ, হলুদ চোখ, উর্দি চোখ, পেতল চোখ, জলপাই চোখ। নড়ছে চোখ, অন্ধকারে জ্বলছে চোখ, অন্ধকারে জ্বলছে চোখ। কোথায় লোক? উঠছে লোক, নড়ছে লোক, কোথায় লোক? উঠছে লোক, কোথায় লোক? দেখছে চোখ, অসংখ্য চোখ, অসংখ্য চোখ, তীব্র চোখ, তীক্ষ্ণ চোখ, হলুদ চোখ, স্বপ্ন চোখ, বন্ধ চোখ, তোমার চোখ, আমার চোখ, স্বপ্ন চোখ, বন্ধ চোখ, তোমার চোখ, আমার চোখ। কখন খোলে? দেখছে লোক, একটি চোখ, একটি, 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 অসংখ্য চোখ, অসংখ্য চোখ, অসংখ্য চোখ, অসংখ্য চোখ। মানে প্রত্যেকটা একটু একটা বক্তব্য আছে এবং প্রেক্ষাপটও আছে তার। শুনতে শুনতে যেটা আরো মনে হচ্ছিল যে প্রত্যেকটা বাংলা ভাষার প্রত্যেকটা শব্দের একটা নিজস্ব ওজন আছে। হ্যাঁ, এই কবিতাটার ক্ষেত্রে ভীষণভাবে সত্যি যে শব্দগুলো শুধুমাত্র মানে শব্দের যে নিজস্ব ওজন সেটাই কোথাও গিয়ে তার অভিব্যক্তিকে বাগময় করে তুলছে হ্যাঁ, এবং এবং এক একটা শব্দ এক একটা বক্তব্যটা প্রকাশ বক্তব্য করছে। হ্যাঁ, এক প্রকাশ একটা করে শব্দটাই দিচ্ছে। বক্তব্য হয়ে উঠছে। এবং একটা শব্দ একটা ঘটনা প্রবাহকে প্রকাশিত করছে। এখানে কোনো বাক্য নেই বাক্য সেভাবে। নেই, হ্যাঁ, একটা শব্দ। শব্দগুলোই মানে ওইভাবে ব্যক্তি নিয়ে ব্যক্তি নিয়ে যাচ্ছে। মানে অবশ্যই তো আবৃত্তিকারের কণ্ঠটা সেখানে পৌঁছে দেয়। সে তো বটেই। হ্যাঁ, কিন্তু এইটা হচ্ছে বাংলা ভাষার একটা জাদুও জাদু, হ্যাঁ। অবশ্যই এবং মানে আমাদের যারা সমৃদ্ধ করেছেন তাদের লেখা দিয়ে তাদের সেই চিন্তাশীলতা, সেই মনন এটা বাংলা ভাষায় আমরা মানে বাঙালি হয়ে জন্মেছি বলে পেয়েছি। এবং সেটা আমাদের বাংলা ভাষায় আবৃত্তিটার ব্যাপক একটা প্রচলন এবং আমাদের রক্তের সাথে কবিতা আবৃত্তি মিশে আছে বলেই আমরা প্রত্যেকটা শব্দকে ধরতে পারি, উপলব্ধি করতে পারি। একেকটা শব্দ আমাদের কাছে ভিন্ন ভিন্নভাবে ধরা দেয় এবং একেকটা শব্দ আমাদের কাছে স্বপ্নের মতো ধরা দেয়। ছোট্ট একটা শব্দ, সেই শব্দটার বিশাল একটা প্রেক্ষাপট হিসেবে আমাদের চোখের সামনে এসে দাঁড়ায়। এটাই বোধহয় কোথাও আবৃত্তির সার্থকতা আবৃত্তির আরকি। সার্থকতা, হ্যাঁ। যেটা কণ্ঠ দিয়ে তো শিল্পী ছবি আঁকেন, কোথাও সেটা এইভাবে পৌঁছতে পারেন আরকি যে যত সার্থকভাবে পৌঁছতে পারেন তার অভিব্যক্তির প্রকাশটা ততটা কাছাকাছি হয় লেখকের একদম বক্তব্যের কাছে। ঠিক, ঠিক। আরেকটা কবিতায় যাবো কি তাহলে? আচ্ছা, একটা ছড়া শোনাই এবার। হ্যাঁ, হ্যাঁ, একটু অন্যরকম হবে মজা। তো এটি কবি সুজন বড়ুয়া ছড়াটি রচনা করেছেন। আ এটি ছড়াটির নাম যেতে যেতে। একটা রেলগাড়ির ছড়া। কিন্তু আমি কিছু কাজ করেছি এখানে। এই ছড়াটিতে আমি আ আমাদের যে আ শাস্ত্রীয় সঙ্গীত আছে, শাস্ত্রীয় সঙ্গীতের কিছু মিশেল আমি এই ছড়াটির আবৃত্তির যে আবহে রূপ আছে, সেই আবৃত্তির রূপে আমি দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা। আ আমার মনে হয় এই যে পরীক্ষা-নিরীক্ষা হুম, সেটা হুম। ভালো লাগবে এবং আর স অবশ্যই। আরো সবাই যদি করে আমাদের আবৃত্তি শিল্পটা আরো সমৃদ্ধ এটা হবে। যেহেতু একটা পরীক্ষিত শিল্প বলা হয়। পরীক্ষা হয় সেজন্যই। ঝক 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 ঢাকা ছেড়ে যেতে 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 স্যাঁতে স্যাঁতে ধান খেতে ঢাকা ছেড়ে যেতে যেতে স্যাঁতে স্যাঁতে ধান খেতে ঢেউগুলো উঁত পেতে ডাকে ইশারায় আয় 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 আয়
হাট চিরে মাঠ চিরে, হাট চিরে মাঠ চিরে, বালিয়াড়ি নদী তীরে, কুয়াশার জাল ছিঁড়ে ছিপ নৌকায় আয় 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 আয়। দেবদারু তরু বিথি মাঝখানে সরু সিঁথি, দেবদারু তরু বিথি মাঝখানে সরু সিঁথি, আলো ছায়া এই পৃথি শুভ সন্ধ্যায় আয় 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 আয়। ধোঁয়া ধোঁয়া গ্রামগুলো, কাশফুল তুলু 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 তুলু, ধোঁয়া ধোঁয়া গ্রামগুলো, কাশফুল তুলু তুলু, মন হলো মেঠু ধুলো সুদূরে মিলায় আয় আয় আয়। ঢুলু ঢুলু চোখ বুঝে, ঢুলু ঢুলু চোখ বুঝে, ঢুলু ঢুলু চোখ বুঝে, ঢুলু 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 চোখ বুঝে, স্বপ্নের পথ খোঁজে, স্বপ্নের পথ খোঁজে, স্বপ্নের পথ খোঁজে। ঢুলু ঢুলু চোখ বুঝে, স্বপ্নের পথ খোঁজে, পাহাড়ের গম্বুজ নীল বিছানায় আয় 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 আয়। শোনে শোনে রেলগাড়ি, ভাবে সব বাড়াবাড়ি বাড়াবাড়ি বাড়াবাড়ি, শোনে শোনে রেলগাড়ি, ভাবে সব বাড়াবাড়ি, তাড়াতাড়ি আড়াআড়ি দূর চাট গায়ে যায় 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 যায়। ঝাক 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 ঝাক। দারুণ। এবার এই যে বারবার মনে হচ্ছে শুনতে শুনতে যে কণ্ঠ দিয়ে ছবি আঁকা, সেটাই যে রেলগাড়ির জার্নিটা পুরো শব্দগুলোর মধ্যে, এটাই আর কি বোধের জায়গাটা, একজন আবৃত্তিকার তার বোধের জায়গা থেকে পৌঁছে যান শ্রোতাদের মনে। একটা ক্যানভাস, হ্যাঁ, বড় ক্যানভাস তৈরি করা, ছবি হুম, আঁকা অনেকটা চলচ্চিত্রের মতো তো চোখের সামনে ভেসে। এখানেই একটা কথা নিজস্ব বলি, চর্চা চর্চা তো এবং আছে। পড়াশোনা, হ্যাঁ তা হ্যাঁ, না হলে তো চিন্তা আসবে না। এই যে কবিগুরু বলেছিলেন যে একজনে কবু হয় না কো গান, গাইতে হয় দুইজনে, হুম হুম একজন হুম, গায় উচ্চস্বরে, করে অন্যজন অন্যজন মনে মনে। দ্যাট ইজ, একজন শিল্পী শুধু নিজে পারফর্ম করবে না, তার সামনে যারা আছে ওদেরকেও পারফর্ম তারপর করাবে। করাবে। একজন শিল্পী কবিতা বলবে, গান গাইবে, তার সামনে শ্রোতা যারা আছে তার সাথে তারাও কবিতা বলবে, তারাও গান গাইবে। শিল্পীর সার্থকতা এই জায়গায়, একদমই তাই। আর কোথাও সেও ইনভলভ হবে, সে ইনভলভ হবে। আর না হলে বোধহয় পৌঁছানোটা পৌঁছানো পুরোপুরি হয় না, হলো না। হ্যাঁ, অন্তরের সাথে অন্তরের মিল অন্তরের হতে মেল হবে, হবে। দৃষ্টির সাথে দৃষ্টির মিল হতে হবে, তারপরেই তো শিল্পের সার্থকতা। না হলে আহ, আহ, ওটি আগ্রহ নিয়ে যে শ্রোতৃ মণ্ডলী প্রেক্ষাগৃহে এসেছেন, ক মিনিট পরে বলবে যে ভালো লাগছে না ভাই, চলে গেলাম। আচ্ছা, রাজনৈতিক যে অস্থিরতার কথা আমরা ছিলাম, ছোট্ট করে একটা জিনিস যেটা মনে হয়েছে, যখন আমরা মানে শুধু টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম যে বাংলাদেশে কি হচ্ছে হবে, তখন অনেক ক্ষেত্রে অনেকের হয়তো বক্তব্য বা তাদের মনে কি চলছে পরিচিত জনের আমরা জেনেছি, কিন্তু সরাসরি সামনাসামনি কথা বলার সাহস সবার থাকে না। আপনি কিন্তু নিজস্ব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আহ একদম সঠিক কথাটা তখনও বক্তব্য রূপে পেশ করে গেছেন, থামেননি। এই সাহস বা শক্তিটা কোথাও কি কবিতা দিয়েছিল, না এটা কি মানুষ, পারভেজ চৌধুরী, এই যে নিজের বক্তব্যটাকে সরাসরি বলার এই জোরটা কোথায় পেয়েছিলেন সেই সময়? আচ্ছা, আহ, বাংলাদেশে যখন আহ, আহ, এই ঘটনাটা ঘটলো 5ই আগস্টের আগেও, অনেক আগে থেকে, কয়েক মাস আগে থেকে, যখন এই যে তথাকথিত আন্দোলন যেটা, সেটাকে তো আমি কখনোই আন্দোলন বলিনি, আমি বলেছি সেটা প্রতারণা, বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা। সেটা যে একটা প্রতারণা, আমাদের জনগণ যে প্রতারিত হচ্ছে, সেটা আমি আহ, যখন থেকে এই সমস্যাটা তৈরি হয়েছে তখন থেকেই আমি বলে আসছি। হুম। যারা আমার সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স আছে, সবাইকেই আমি বলেছি যে আমরা প্রতারিত হতে যাচ্ছি। এবং তারপর 5ই আগস্টের পরেও আমি আমার বক্তব্যটা আমি বন্ধ করিনি।
এখনো আমি হুম, হুম। চালিয়ে যাচ্ছি। তো তার পেছনে মানসিক শক্তি আমার অনেক বন্ধুরা আছে যারা ভীত হয়ে তাদের নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। কিন্তু আহ, আমার বাবা তিনি ৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধে জড়িত ছিলেন। আচ্ছা। আমার মা তিনি নিজেও মুক্তিযোদ্ধা। আমাদের বাড়িতে একটা খামার বাড়ি ছিল আমাদের মূল বাড়ির থেকে একটু দূরে ধান ক্ষেতের মাঝে, যেখানে আমার বাবার ধান ক্ষেতের ধানগুলি মাড়াই করা হতো। সেই জায়গায় রাতে মুক্তিযোদ্ধারা আসতো। আহত মুক্তিযোদ্ধারা বিশ্রাম নিত। আমার মা ওদের জন্যে ওষুধ পাঠাতেন। আমার মা ওদের জন্যে ভাত রান্না করে পাঠাতেন, খাবার পাঠাতেন। মানে আশ্রয় এবং আশ্রয় শুশ্রূষা। এবং শুশ্রূষা, খাবার সবকিছু দিতেন। এমনকি আমার বাবা যুদ্ধক্ষেত্র থেকে ফেরার সময় তিনি তো গেরিলা যোদ্ধা ছিলেন। বিভিন্ন জায়গায় উনি আ মাঠে ঘাটে ডোবায় থেকে আ আ সেই পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করেছেন। তো ফেরার পথে প্রচুর অস্ত্র নিয়ে আসতেন। আমার মা যেটা করতেন কি সেই অস্ত্রগুলি আ পলিথিনে মুড়িয়ে যে খাবার পাঠানো হচ্ছে, খাবার তো ওই মাঠে যারা কৃষক যারা কাজ করে আমাদের প্রতিনিয়ত ওদের জন্য পাঠানো হয়। তো কাজেই একটু লুকানো একটা ব্যাপার ছিল। ওটা উনি খাবারের নিচে করে সেই অস্ত্রগুলি বিভিন্ন ধরনের পাঠিয়ে দিতেন। তো আমার মায়ের তখন কত বয়স ছিল? খুব অল্প বয়স মায়ের। সেই বয়সে মা এই ধরনের রিস্ক কাজগুলি করেছেন। আমার আ ফুপু যে পিসি বলি, তিনিও মুক্তিযুদ্ধের সাথে যুক্ত ছিলেন। তো স্বাভাবিকভাবেই আমি যেখানে দেখছি যে আ আমার আজন্ম লালিত মুক্তিযুদ্ধ যেখানে আমার রক্তের সাথে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধ, সেটা প্রতারিত হতে যাচ্ছে। ওই জায়গায় আসলে আমি কখনো আমার জীবনের মায়া করি নাই। আমাকে আ আ গ্রেফতার করা হবে, আমাকে জেলে পোরা হবে, সেটা আমি কখনো চিন্তা করিনি, ভাবনায় আনিনি। আমি আমার কাজ করে গেছি। এই বয়সে তো আমার পক্ষে রাস্তায় নেমে আ যুদ্ধ যুদ্ধ করা সম্ভব নয়। আমি আমার সোশ্যাল মিডিয়াতে লিখেছি, সোশ্যাল হ্যান্ডেলে লিখেছি যে আমার পক্ষে যতটুকু করা সম্ভব। তাতে যেটা হয়েছে, যারা ১ম এ ভ্রান্তির মধ্যে ছিল শুরুর দিকে, তারা বর্তমানে বুঝতে পেরেছে যে তারা ভ্রান্তির মধ্যে ছিল। তারা তাদের নিজস্ব জায়গায় ফেরত এসেছে। এবং আমাদের কাজ এখনো থামেনি। নিশ্চয়ই সামনে কাজ, হ্যাঁ, আরো আসতে এগোতে হবে। হবে। বাংলাদেশকে ৭১ এর পথে ফিরে আনতে হবে। সেটা আমাদের এখনকার সংগ্রাম। খুব ভালো লাগলো কথা বলে, সময়টা কাটিয়ে। আর এরকমই ঋজু থাকুন, কবিতা নিয়ে থাকুন। আমরা আজও বিশ্বাস করি দুই বাংলাকে এক করে দেওয়া যায় রবীন্দ্র নজরুলে। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।